নমস্কার, আমি হিমাদ্রি আর আপনারা দেখছেন ভূগোল যখন ভাবায়। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলো দেখেছেন তাদের যদি ভালো লেগে থাকে এবং যদি কোনো উপকারে আসে তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে। আমার সমস্ত ভিউয়ার্সদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের ভিউই আমার এই ভিডিওগুলো নিয়ে আসার অনুপ্রেরণা। তো চলুন আজকে নিয়ে আসছি, দেখা যাক। আজকে আমি দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল নিয়ে এসেছি। বায়ুমণ্ডলের একদম প্রথম দিককার কিছু বিষয় অর্থাৎ বায়ুমণ্ডলের ধারণা, তার উপাদান এবং বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস রয়েছে বিভিন্ন ভিত্তিতে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা যদি মাধ্যমিকের প্রশ্নের প্যাটার্ন দেখি তাহলে দেখব যে প্রাকৃতিক ভূগোলে মূলত তিনটে চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল। এই তিনটি চ্যাপ্টার থেকে 1 নম্বরের 15টা কোশ্চেন থাকে, সেটা দুটো বিভাগে ভাগ থাকে। 2 নম্বরের দুটো করতে হয় এখান থেকে, 3 নম্বরের একটা এবং 5 নম্বরের দুটো। এই নিয়ে মোট 32 নম্বর কিন্তু এই বিভাগ থেকে থাকে। আজকে আমরা আলোচনা করছি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল নিয়ে। বায়ুমণ্ডলে আমরা যেগুলো আলোচনা করব, বায়ুমণ্ডলের ধারণা, উপাদান ও উষ্ণতার ভিত্তিতে স্তরবিন্যাস। আর লাল কালি দিয়ে যেটা লেখা রয়েছে এটা আমি পরের দিন নিয়ে আসবো। বায়ুমণ্ডল কাকে বলে আমরা প্রথমেই জেনে নিই। বায়ুমণ্ডল হলো পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে চাদরের মতো বেষ্টন করে আছে মাধ্যাকর্ষণ শক্তির টানে, তাকেই বলছি আমরা বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের কী কী উপাদান দ্বারা গঠিত? গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং কঠিন বস্তুকণা, এই 3 প্রকার উপাদান দ্বারা গঠিত। গ্যাসীয় উপাদান কী কী রয়েছে আমরা জানি যে বেশিরভাগটা রয়েছে নাইট্রোজেন, তারপর রয়েছে অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, হিলিয়াম, ওজোন, হাইড্রোজেন, ক্রিপ্টন, জেনন, মিথেন ইত্যাদি। জলীয় বাষ্প, আমরা প্রায় 10 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কিন্তু এই জলীয় বাষ্পের অস্তিত্ব লক্ষ্য করে থাকি এবং তার 90% কিন্তু 6 কিলোমিটারের মধ্যেই আমরা দেখতে পাই। কঠিন বস্তুকণাগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা অজৈব এবং একটা জৈব। অজৈব কঠিন বস্তুকণা কোনগুলো না? ধূলিকণা, বালুকণা, কলকারখানা, চিমনি, ধোঁয়া, গাড়ি থেকে নির্গত বিভিন্ন ক্ষুদ্র যে ধূলিকণা, সমুদ্রের লবণকণা, অগ্নুৎপাতের সময় নিঃসৃত ছাই ইত্যাদি, এগুলোকে আমরা বলছি যে অজৈব বস্তুকণা। আর জৈব কোনগুলো? ফুলের রেণু, উদ্ভিদ দেহ থেকে নির্গত বিভিন্ন জৈব কণা। এখানে এগুলোর গুরুত্ব কী রয়েছে না? গ্যাসীয় উপাদানগুলো মূলত কী করে না? গ্যাসীয় উপাদানগুলো নির্ভর করে কিন্তু সালোক সংশ্লেষ, শ্বসন, এই ধরনের শারীরবৃত্ত প্রক্রিয়াগুলো কিন্তু সম্পন্ন হয়। আর জলীয় বাষ্প না, আমরা জানি যে ঘনীভবন বা যে ঘনীভবনের ফলে যে মেঘ তৈরি হওয়া, কুয়াশা, বৃষ্টি, শিশির সেগুলো তৈরি হওয়া এবং যে আবহাওয়া নিয়ন্ত্রিত হয় তা কিন্তু জলীয় বাষ্প দ্বারা হয়ে থাকে। এবং কঠিন বস্তুকণাগুলো কী করে না? অধঃক্ষেপণ, অর্থাৎ আমরা জানি যে জলীয় বাষ্পগুলো কিন্তু আকাশে কিন্তু সেগুলো ধূলিকণাকে আশ্রয় করে ঘুরে বেড়ায় এবং আকাশে ধূলিকণা রয়েছে বলেই কিন্তু উষা এবং গোধূলি এই ধরনের ঘটনাগুলো দেখতে পাই আমরা। এবং আকাশ যে নীল তারও কিন্তু কারণ হচ্ছে এটি একটি। এবার দেখে নেব আমরা অ্যারোসল কি, এটা সংক্ষিপ্ত আকারে প্রশ্নে আসে। অ্যারো শব্দের অর্থ হচ্ছে বাতাস এবং সল শব্দের অর্থ হচ্ছে কণিকা। সুতরাং অ্যারোসল হলো বাতাসে ভেসে বেড়ায় এরকম অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণা। এর উৎস কি না? উৎস আমরা এখানে আলোচনা করেছি, এগুলোই মূলত এর উৎস। এখানে স্টার চিহ্ন, এখানে আমরা স্টার চিহ্ন দিয়ে দেখিয়েছি। এগুলো কোথা থেকে আসে না? কলকারখানা, চিমনি, ধোঁয়া থেকে, গাড়ি থেকে নির্গত সমুদ্রের লবণকণা, অগ্নুৎপাতের সময় নিঃসৃত ছাই, এগুলো থেকে কিন্তু এই অ্যারোসলগুলো আসে। এদের গুরুত্ব কি না? এদের আশ্রয় করে জলকণাগুলো আয়তনে বৃদ্ধি পায়, তার ফলে কী হয়? তুষারপাত, বৃষ্টিপাত, কুয়াশা, তুহিন ইত্যাদি সৃষ্টি হয়। সূর্যরশ্মি শোষণ করে ধূলিকণা বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে। আর এর উপস্থিতির জন্য উষা গোধূলি হয় এবং আকাশের রং যে নীল তাও কিন্তু এই অ্যারোসলের জন্য আমরা দেখতে পাই। এবার চলে যাই আমরা যে উপাদান ও উষ্ণতার ভিত্তিতে স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের দুটো ভাগে আমরা কিন্তু দুটো ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলকে ভাগ করব। একটা হচ্ছে রাসায়নিক গঠন এবং তার উপাদানগত যে পার্থক্য রয়েছে সেই অনুযায়ী স্তরবিন্যাস। এই অনুযায়ী আমরা সমগ্র বায়ুমণ্ডলকে মূলত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, আর একটা হচ্ছে হেট্রোস্ফিয়ার বা বিষম মণ্ডল। আমরা জানি যে সাধারণত আমরা হোমোস্ফিয়ার দেখে থাকি প্রায়
88 ভূপৃষ্ঠ থেকে, পৃথিবী পৃষ্ঠ থেকে, আমি এখানে একটা ছবির মাধ্যমে উপস্থাপনা করেছি, পৃথিবী পৃষ্ঠ থেকে 88 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অংশকে আমরা বলি সমমণ্ডল। এবং 88 থেকে বাকি, এখানে আমি দেখিয়েছি 0 থেকে 88 কিলোমিটার পর্যন্ত সমমণ্ডল, এবং 88 থেকে বাকি 10,000 কিলোমিটার পর্যন্ত এই অংশকে বলছি আমরা বিষমমণ্ডল। কেন সমমণ্ডল, কেন বিষমমণ্ডল বলছি? সমমণ্ডল হচ্ছে যেইখান পর্যন্ত বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো সমানুপাতিক হারে থাকে তাকে বলছি আমরা সমমণ্ডল। সেটা কি না, 88 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই দূরত্বে কিন্তু বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় সমানুপাতিকভাবে থাকে। তার উপরে গেলে কিন্তু গ্যাসীয় উপাদানগুলোর আর আনুপাতিক কোনো ব্যালেন্স থাকে না। এর বিস্তৃতি কতটা? ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার বললাম। উপাদান কি কি আছে না, এখানে গ্যাসীয় উপাদান আছে, জলীয় বাষ্প আছে এবং ধূলিকণা আছে। বিষমমণ্ডল 88 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর একদম নিচু স্তরে রয়েছে আণবিক নাইট্রোজেন, তারপর রয়েছে পারমাণবিক অক্সিজেন, তারপর রয়েছে হিলিয়াম স্তর এবং সবথেকে উপরে রয়েছে হাইড্রোজেন স্তর। যে যত হালকা সে তত উপরে রয়েছে। তাহলে এই গেল আমাদের সমমণ্ডল এবং বিষমমণ্ডল। এরপর আমরা মূল জায়গাটায় চলে আসব, উষ্ণতার হ্রাস বৃদ্ধির ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। অর্থাৎ বায়ুমণ্ডলে উষ্ণতা কোন উচ্চতা পর্যন্ত হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে এবং তার যে বিভাজন, তার ভিত্তিতে কিন্তু আমরা বায়ুমণ্ডলকে মূল ভাগে ভাগ করে থাকি। এটা কটা ভাগে ভাগ করি না, আমরা মূলত এখানে দেখে নেব, এখানে আমরা একটা ছবির সাহায্যে উপস্থাপনা করেছি যে বায়ুমণ্ডলের, এখানে দেখুন সমুদ্র, এখানে একটি পর্বত আঁকা হয়েছে। সমুদ্রের যে তল, সমুদ্রের তলকে আমরা 0 ধরে নিয়েছি। 0 থেকে 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ট্রপোস্ফিয়ার, তারপর রয়েছে ট্রপোপজ, ট্রপোপজের পরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ার, মেসোপজ, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। মূলত যে ভাগগুলো রয়েছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। একদম প্রথম যে স্তর চলে আসে ট্রপোস্ফিয়ার। ট্রপোস শব্দের অর্থ হচ্ছে মিক্সিং বা ট্রাবুলেন্স আর কি, যার অর্থ মিশে যাওয়া, এবং স্ফিয়ার হচ্ছে মণ্ডল বা অঞ্চল। এটা সাধারণত ভূপৃষ্ঠ থেকে 0 থেকে 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আমরা দেখতে পেয়ে থাকি। এক্ষেত্রে উচ্চতাগুলো কিন্তু একটু ডিফারেন্স হয়, কারণ নিরক্ষীয় অঞ্চল থেকে উচ্চতা একরকম হয় এবং মেরু অঞ্চল থেকে উচ্চতা একরকম হয়। আমরা মূলত নিরক্ষীয় অঞ্চলকে ধরে নিয়েই কিন্তু আলোচনাটা করেছি। একদম সংক্ষেপে জেনে নেব, এর উচ্চতা 18 কিলোমিটার পর্যন্ত। এবং এই যে উষ্ণতা পার্থক্য, এখানে ছবিতে একটা জিনিস বুঝতে হবে যে আমি এখানে একটা লাইন টেনেছি, যে লাইনটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস। এর ডান দিকটা হচ্ছে যে প্লাস, অর্থাৎ এদিকে যত আমরা যাব উষ্ণতা বাড়বে, আর এদিকে বাম দিকটা হচ্ছে মাইনাস, অর্থাৎ এদিকে যত যাব উষ্ণতা কমবে। তাহলে উষ্ণতার ভিত্তিতে যেহেতু স্তরগুলোকে আমরা বিভাজন করেছি, আমরা যদি দেখি এখান থেকে উষ্ণতা কমতে কমতে ট্রপোস্ফিয়ারের শেষে উষ্ণতা কমা বন্ধ হয়ে যায়, তারপর স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উষ্ণতা বাড়তে থাকে, আবার কিন্তু মেসোস্ফিয়ারে উষ্ণতা কমতে থাকে, তারপর কিন্তু উষ্ণতা ক্রমান্বয়ে বাড়তে থাকে। তাহলে এই লাল লাইনটা কিন্তু আমাদের এখানে ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে আমরা কি দেখলাম না, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে এখানে এসে তাপমাত্রা কত দাঁড়ায়, প্রায় -80 ডিগ্রি সেলসিয়াস। এবং এই নিচু স্তরে ট্রপোস্ফিয়ারের উচ্চতা প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু উষ্ণতা কমতে থাকে। একে বলা হয় কি, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক গড় বা নর্মাল ল্যাপস রেট। আমি এদিকে একটা ছোট্ট নোট দিয়ে দিয়েছি, দরকার হলে তোমরা এখান থেকে একটু পড়ে নেবে। আর কি রয়েছে এখানে, এখানে সকল প্রকার কিন্তু বায়ু দূষক, বায়ু দূষণ করার যে উপাদানগুলো সেগুলো সব কিছুই কিন্তু এখানে রয়েছে। জলীয় বাষ্প কতটা থাকে, 75 থেকে 100% জলীয় বাষ্প থাকে কিন্তু এই ট্রপোস্ফিয়ারে। এখানে ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে, তারপরে একটি সীমান্ত অঞ্চল আছে। এটা কি, এটাকে বলি আমরা ট্রপোপজ। পজ শব্দের অর্থ হচ্ছে থেমে যাওয়া। তাহলে উষ্ণতা এখানে কমতে কমতে এসে এই স্তরে প্রায় 3 কিলোমিটার পূর্বে একটা স্তর, এই ট্রপোপজে এসে কিন্তু থেমে যায়।
এখানে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। এই ট্রপোপোজকে তাই আমরা অনেক ক্ষেত্রে সমতাপ অঞ্চলও বলে থাকি। এবং এই ট্রপোস্ফিয়ারের সঙ্গে স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগকারী স্তর ট্রপোপোজ, তারপরে আমরা দেখব মেসোস্ফিয়ারের সঙ্গে স্ট্র্যাটোস্ফিয়ারের স্ট্র্যাটোপোজ এবং আয়নোস্ফিয়ারের সঙ্গে মেসোস্ফিয়ারের মেসোপোজ। এই সংযোগকারী কিন্তু স্তরগুলো আমাদের একটু করে জেনে নিতে হবে। এরপর চলে আসি আমরা দ্বিতীয় যে স্তর, সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, এখানে আরেকটু বলে নিই যে ট্রপোস্ফিয়ারে কিন্তু সমস্ত রকমের যে দুর্যোগগুলো, অর্থাৎ ঝড় বৃষ্টি, এই সমস্ত দুর্যোগগুলো এখানে দেখা যায়। তাই এই মণ্ডলকে কিন্তু বলা হয় কি ক্ষুব্ধ মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল। এই স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা কত না আমরা জানি 18 থেকে 50 কিলোমিটার। এই উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে বলছি আমরা স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে কি হয়, উষ্ণতা -80 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়তে বাড়তে সেটা গিয়ে পৌঁছায় প্রায় 4 ডিগ্রি সেলসিয়াসে। এই স্তর যেহেতু বায়ু চলাচল সেভাবে থাকে না, তাই এখানে কিন্তু বায়ু শান্ত অবস্থায় বিরাজ করে। তাই জেট বিমানগুলো কিন্তু যাতায়াতের জন্য এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটিকে ব্যবহার করে থাকে। এছাড়া এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমি এখানে দেখিয়েছি যে স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্ন স্তরে অর্থাৎ 25 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজোন স্তর বলে একটি স্তর রয়েছে, যেটি ওজোন গ্যাসের ঘনত্ব দিয়ে যেটা তৈরি হয়েছে। এর কিন্তু গুরুত্ব অপরিসীম। আমরা এই আলোচনার শেষে ওজোন স্তর আলাদা করে নিয়ে আলোচনা করব, তাই আমি এখানে বিশেষ আর আলোচনা করছি না। আর কি না, এই ওজোন স্তরের ঘনত্ব যেহেতু বেশি, এই ওজোন স্তর কিন্তু অনেক ক্ষেত্রে যে মহাজাগতিক বস্তুকণা সেগুলোকে কিন্তু পড়াতে সক্ষম। এবং এর শেষ প্রান্তে রয়েছে সীমান্ত অঞ্চলে কি রয়েছে, স্ট্র্যাটোপোজ। তারপর কি রয়েছে, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কত কিলোমিটার থেকে কত কিলোমিটার রয়েছে? মেসোস্ফিয়ার রয়েছে 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত। মেসো শব্দের অর্থ মধ্যভাগ। এটা মোটামুটি যে স্তরগুলো রয়েছে তার মাঝে রয়েছে বলে একে মেসোস্ফিয়ার বলা। এখানে কিন্তু উষ্ণতা কমতে কমতে আবার -100 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়। এখানে বায়ুর চাপ খুব কমে যায়। বায়ুর চাপ 80 কিলোমিটার উচ্চতায় গিয়ে আমরা প্রায় দেখতে পাই 0.01 মিলিবার। আর উল্কাপিণ্ডগুলো এসে মূলত এই স্তরেই পড়ে ছায়ে পরিণত হয়। আর মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে রয়েছে কিন্তু মেসোপোজ, যেটা আয়নোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারকে কিন্তু আলাদা করছে। তারপর আমরা চলে যাই যে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। মেসোস্ফিয়ার আমরা দেখলাম 80 কিলোমিটার পর্যন্ত। 80 থেকে পরবর্তী 500 কিলোমিটার এই স্তরটাকে বলছি আমরা আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ারে কিন্তু যেখানে মেসোস্ফিয়ার শেষ হলো, অর্থাৎ সেখানে কিন্তু সমমণ্ডল শেষ হয়ে গেল। মেসোস্ফিয়ার থেকে কিন্তু পরবর্তী যে বাকি প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে বায়ুমণ্ডল রয়েছে সেটাকে বলছি আমরা কিন্তু বিষমমণ্ডল। অর্থাৎ আয়নোস্ফিয়ার কিন্তু বিষমমণ্ডলের একটি অংশ, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। অর্থাৎ এই স্তর থেকে উষ্ণতা বৃদ্ধি যা শুরু হলো, এই উষ্ণতা বৃদ্ধি কিন্তু একদম শেষ পর্যন্ত চলতে থাকবে। আমরা এই 500 কিলোমিটার উচ্চতায় গিয়ে উষ্ণতা দেখি প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। এখানে কি হয় না, সূর্য থেকে আগত যে এক্স রশ্মি, গামা রশ্মি, আলট্রাভায়োলেট, ইউভি রশ্মি, সেগুলো কি হয়, বায়ুমণ্ডলে যে পরমাণু থাকে সে পরমাণুকে ভেঙে আয়নিত করে। তার ফলে কি হয় না, এখানকার পুরো বায়ুমণ্ডলটা আয়নিত অবস্থায় থাকে। এই আয়নিত অবস্থায় থাকার জন্য এই স্তর থেকে কিন্তু বেতার তরঙ্গ ভেদ করে যেতে পারে না। এই স্তরে প্রতিফলিত হয়ে বেতার তরঙ্গগুলো কিন্তু পুরোনায় পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। তাই আমরা কিন্তু রেডিওর মাধ্যমে বা অন্যান্য যে টিভি, টেলিভিশন, এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু মেরু জ্যোতি দেখা যায়। অর্থাৎ সুমেরু এবং কুমেরুতে এক বিশেষ ধরনের আলোক বিচ্ছুরণ দেখা যায়, যাকে বলি আমরা মেরুজ্যোতি। একটু আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নেব যে আয়নোস্ফিয়ারে অ্যাকচুয়ালি বিষয়টা কী ঘটে। এখানে আমি একটা নোট দিয়ে লিখেছি। এই স্তরে যে অতিবেগুনি রশ্মি, আলফা, বিটা, গামা রশ্মি, সেগুলোর সংঘাতে বা তড়িদাহত হলে, তো সেগুলো যদি তড়িদাহত হয় তাহলে আমরা দেখতে পাবো কি এখানে ঋণাত্মক এবং ধনাত্মক দুটো আয়নের
সৃষ্টি হয় এবং এই আয়নের প্রাচুর্য এখানে থাকার জন্য বায়ু সর্বদা আয়নিত অবস্থায় থাকে। এটা প্রথম লক্ষ্য করেছিলেন কিন্তু কেনেলি এবং হেকিসাইড নামক বিজ্ঞানী। এই বিজ্ঞানীদের নামগুলো আমাদের একটু মনে রাখলে ভালো হয়। আরেকটু দেখে নেব আমরা, এখান থেকে শর্ট প্রশ্ন আসে যে মেরুজ্যোতি মেরুপ্রভা কী, অরোরা কী? না, আয়নোস্ফিয়ার স্তরে বিভিন্ন তড়িদাহত যে অণুগুলো থাকে তার যে চৌম্বক বিক্ষেপ ঘটে, তার ফলে কি হয়, অণুগুলি প্রোটন এবং ইলেকট্রনের সংস্পর্শে উত্তেজিত হয়ে পড়ে এবং যখনই উত্তেজিত হয়ে পড়ে সেখান থেকে কিন্তু আলোক বিচ্ছুরণ ঘটে, যা মেরু অঞ্চলে দেখা যায়। একে বলা হয় অরোরা বা মেরুজ্যোতি বা মেরুপ্রভা। এবার যখন সুমেরুতে এই মেরুপ্রভা লক্ষ্য করা যায় তাকে আমরা বলি সুমেরুপ্রভা বা অরোরা বোরিওলিস, এবং কুমেরুতে যখন এই মেরুপ্রভা লক্ষ্য করা যায় তাকে আমরা বলছি অরোরা অস্ট্রেলিয়াস। আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে এই অরোরার ছবিটা নেওয়া হয়েছে। এটা অরোরা অস্ট্রেলিয়াসের ছবি এবং এগুলো বিভিন্ন সময়ে তোলা হয়েছে এই ছবিগুলো। 1840 খ্রিস্টাব্দে বায়ুমণ্ডলে এই গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন সুইজারল্যান্ডের রসায়নবিদ স্কনবি, এবং 1913 সালে ফ্রান্সের হেনরি বুসন এবং চার্লস ফেব্রি এর অস্তিত্ব প্রমাণ করেছিলেন। এই ওজোন অ্যাকচুয়ালি কিভাবে সৃষ্টি হয়? আলোক রাসায়নিক বিক্রিয়ায়, অর্থাৎ সূর্যের যে আলোকরশ্মি আসে তার রাসায়নিক বিক্রিয়ায় একটা অক্সিজেন অণু অতি বেগুনি রশ্মি আঘাতে দুটো অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয় এবং সেই দুটো যে পরমাণুতে বিয়োজিত হয় তার একটি পরমাণু একটি অবিয়োজিত অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে রাসায়নিক সংযোগের ফলে তৈরি করে O3, যেটা ওজোন নামে পরিচিত। এবং এই ওজোন অণুর সমন্বয়ে কিন্তু এই স্তর সৃষ্টি হয়েছে। এটা কোথায় দেখা যায় না, স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্ন স্তরে। এটা কেউ কেউ বলে থাকেন 20 থেকে 40 কিলোমিটার, কেউ বলে থাকেন 25 থেকে 35 কিলোমিটার। আমরা গড় মোটামুটি ধরে নিয়েছি 25 থেকে 35 কিলোমিটার উচ্চতায় এটি লক্ষ্য করা যায়। এর গুরুত্ব কী রয়েছে না, ওজোন স্তর ইউভি রশ্মিকে শোষণ করে। 97 থেকে 99% কিন্তু ইউভি রশ্মিকে শোষণ করে নেয় এই ওজোন স্তর। এই ওজোন পৃথিবীর বায়ুমণ্ডলে একটি স্তর তৈরি করে রেখেছে যারা সূর্য থেকে আগস্ত অতিবেগুনি রশ্মিগুলোকে কিন্তু আটকে দেয়, এখান থেকে সেগুলো মহাকাশে ফিরে যায়। তাপমাত্রা হ্রাস যেহেতু এখান থেকে প্রতিফলিত করে ফিরে দেয়, তাই বায়ুমণ্ডলের নিচের অংশে তাপমাত্রা কিন্তু তুলনামূলক কম থাকে। আর মানব সমাজের ক্ষতির হাত থেকে রক্ষা করে কী কী ক্ষতি না, ত্বকের অনাবৃত অংশ কী হয়, এই ইউভি রশ্মির প্রভাবে দগ্ধ হয়ে যেত বা পুড়ে যেত বা সেটা কালারলেস হয়ে যেত। চোখের লেন্স কর্নিয়ার ক্ষতি হতো, ত্বকের ক্যান্সার হতো, প্রজনন ক্ষমতা হ্রাস পেত, বন্ধ্যাত্বের পরিমাণ বাড়তো। এই জিনিসগুলো কিন্তু এগুলোর হাত থেকে আমাদেরকে রক্ষা করছে কিন্তু এই ওজোন স্তর। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা শুধুমাত্র মানব সমাজকে নয়, সমগ্র জীবকুলকে কিন্তু এই ওজোন স্তর ছাতার মতো রক্ষা করছে, তাই একে বলা হয় পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা। বাস্তুতন্ত্র রক্ষা, শারীরবৃত্তীয় বিভিন্ন যে পরিবর্তন, এই ওজোন স্তরের ওজোন গ্যাসের ফলে কী হয় যে ইউভি রেজ আসতে পারে না। ইউভি রেজ এলে কিন্তু শারীরবৃত্তীয় প্রক্রিয়ার কিন্তু পরিবর্তন ঘটতো, যেটা কিন্তু বাস্তুতন্ত্রের ক্ষেত্রে হার্মফুল, তো সেটা বাস্তুতন্ত্রকে রক্ষা করছে। এবং জলবায়ুর যে পরিবর্তন, খারাপ প্রভাব থেকে কিন্তু জলবায়ুর পরিবর্তন সহজে ঘটতে না দিয়ে আমাদেরকে কিন্তু উপকার করছে। এ সত্ত্বেও এই ওজোন স্তর কিন্তু তার বিনাশ লক্ষ্য করা যায়। 1970 সালের পর থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে মোট ওজনের প্রায় 4% কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। প্রধানত সেটি হয়েছে মেরু অঞ্চলে। এই মেরু অঞ্চলে যে ওজোন স্তরের যে ক্ষয় হয়েছে সেটাকে আমরা ওজোন ঘট বলে চিহ্নিত করে থাকি। তো আমরা দেখে নেব যে কী কী কারণে এই ওজোন স্তরের ক্ষয় লক্ষ্য করা গেছে। এটাকে দুটো ভাগে ভাগ করবো, একটা প্রাকৃতিক কারণ এবং মনুষ্যসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের উপর তো আমাদের কিছু করার নেই, সেটা প্রকৃতি যেমন প্রাকৃতিক কারণে ক্ষয়ক্ষতি হয়, প্রকৃতি আবার সেটা কিন্তু নিজে শুধরে নিতে পারে। সবথেকে বড় সমস্যা হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণ, যেটা কিন্তু প্রকৃতির পক্ষে গুছিয়ে নেওয়া বা রিকভারি করে ওঠা খুবই অসম্ভব একটা ব্যাপার। সুতরাং এই মনুষ্যসৃষ্ট কারণটাই কিন্তু আমাদের অধিক গুরুত্ব দিয়ে দেখতে হবে।
প্রাকৃতিক ঘটনা কী কী, যেমন অগ্নুৎপাত, বজ্রপাত, এগুলোর প্রভাবে কী হয়, এই ওজোন স্তরে কিছুটা ক্ষতি হয়। ইউভি রশ্মির যে আসে, ইউভি রেজের সঙ্গে বিক্রিয়া করে অনেকাংশে এই অক্সিজেন অণু ভেঙে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়, ফলে O3 ভেঙে O2 বা ওতে পরিণত হয়। সূর্যরশ্মির পরিমাণ বৃদ্ধি, 10-15 বছর অন্তর অন্তর সূর্যরশ্মির পরিমাণ কিন্তু কিছুটা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে কিন্তু বাতাসের যে নাইট্রোজেন, সেটা কিন্তু নাইট্রাস অক্সাইডে পরিণত হয়, যা কিন্তু এই ওজোন স্তরকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায়। বায়ুর সঞ্চালন, মেরু অঞ্চল থেকে ওজোন বায়ু সেগুলো কী হয়, উপমেরু অঞ্চলে কিন্তু প্রবাহিত হয়, তার ফলে কিন্তু মেরু অঞ্চলে ওজোনের এই গহ্বর সৃষ্টি হয়, এটাও একটা অন্যতম কারণ। এছাড়া মনুষ্য সৃষ্ট যে কারণগুলো, আমরা জানি যে ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি খুবই গুরুত্বপূর্ণ, যেটা রেফ্রিজারেটর, এসি, তারপর ডিওড্রেন্ট, এই সমস্ত জায়গাগুলো থেকে সিএফসি নির্গত হয়। মিথাইল ক্লোরোফর্ম, নাইট্রাস অক্সাইড, সালফেট যৌগ, হ্যালোন প্রভৃতির যে মাত্রাতিরিক্ত ব্যবহার, আমরা এগুলো এত পরিমাণে পরিবেশে ছাড়ছি, যেগুলো গিয়ে কিন্তু বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষয় ঘটাচ্ছে এবং এই ওজোন স্তরে ওজোন গহ্বর সৃষ্টির পেছনে এগুলো ভূমিকা গ্রহণ করছে। এখানে আমাদের আরেকটু জেনে নিতে হবে যে এই ওজোন স্তরে ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন এককে। অ্যাকচুয়ালি বিজ্ঞানী ডবসন এটা আবিষ্কার করেছিলেন বলে এটাকে ডবসন এককে মাপা হয়। স্পেকট্রোফটোমিটার নামক যন্ত্রের সাহায্যে এই ঘনত্ব মাপা হয়। 1 ডবসন সমান একক বায়ুমণ্ডলীয় চাপে 0.01 মিলিমিটার পুরু ওজোন স্তরের ঘনত্ব ধরে নেওয়া হয়। এটা নিরক্ষীয় অঞ্চলে কত না 150 ডবসন, নাতিশীতোষ্ণ অঞ্চলে 350 ডবসন এবং মেরু অঞ্চলে কিন্তু সব থেকে ঘনত্ব বেশি 450 ডবসন। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনা। বিষয়টা অনেকটাই বিস্তারিত, হয়তো একটু লেন্দি হয়েছে, আর আমি চেষ্টা করেছি যতটা সংক্ষেপে তোমাদের বেশি তথ্য তুলে দেওয়া যায়। এই সমস্ত উপকরণগুলো যেগুলো আমি ফলো করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, এগুলো আমি স্ক্যান করে পিডিএফ ফর্মে আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি নিচে, তোমরা একটু ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে নিও এবং এগুলো হাতের কাছে রেখে তোমরা যদি একবার বুঝে নেওয়ার চেষ্টা করো, তাহলে আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। এছাড়াও যদি সমস্যা হয়, তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে যদি কোনো সমস্যা থাকে, আমি কিন্তু তোমাদের কমেন্ট সেকশান থেকে তোমাদের সমস্যা নিয়ে কিন্তু আমি দ্বিতীয়বার এই একই জায়গা থেকে ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।